আমরা আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার আজকে প্যানেল কোডের আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আপনারা পুরো ভিডিওটি শুনুন। আশা করছি অনেক বেশি কাজে লাগবে। যেগুলো সম্ভাব্য প্রশ্ন আজকে আমরা তার ধারাবাহিকতায় সম্ভাব্য প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তাইলে আমরা দেখার চেষ্টা করি যে কমন অবজেক্ট বা কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়, এটার মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমরা জানি যে সাধারণত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায় অর্থাৎ ভিকারিয়াস লাইবিলিটি প্রযোজ্য নয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে অন্য অপরাধের কাজের জন্য দায়ী করা যায় না, কারণ ফৌজদারি আইনের একটি সাধারণ নীতি হলো প্রত্যেক ব্যক্তি তার নিজের কাজের জন্য দায়ী হবে, অন্যের কাজের জন্য নয়। যেমন পিতার খুনের অপরাধের জন্য সন্তান দায়ী হবে না, কিন্তু কিছু ব্যতিক্রম প্রেক্ষাপটে দণ্ডবিধির অধীন পরার্থ দায়কে প্রযোজ্য করা হয়েছে। যেমন পিতা এবং পুত্রের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুত্র গুলি করে কোনো ব্যক্তিকে খুন করলে উক্ত ক্ষেত্রে পিতা ও পুত্র উভয় দায়ী হবে, যদিও পিতা গুলি করেনি। অর্থাৎ এই ক্ষেত্রে পুত্রের কাজের জন্য পিতাও দণ্ডিত হবে, কারণ তাদের মধ্যে একটি হত্যার পূর্ব পরিকল্পনা ছিল এবং এই ক্ষেত্রে পিতা পুত্র যৌথভাবে দায়ী হবে। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অপরাধমূলক কাজ নিজে না করলেও তাকে অন্যের কাজের জন্য দায়ী করা যেতে পারে, যদিও এটা প্রমাণিত হয় যে সে অপরাধ সংগঠনে প্রত্যক্ষ পরোক্ষভাবে পূর্ব পরিকল্পনা বা অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অংশগ্রহণ করেছে। তাহলে আমরা দেখি যে যে ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয় সেটা 34 ধারাতে বলা আছে, আর যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয় সেটা 149-এ বলা আছে। আর যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধের সহায়তার জন্য দোষী হয় 109 ধারাতে বলা আছে। এবং যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী হয় তাকে 120-এর খ ধারাতে বলা আছে। এবং যে ক্ষেত্রে কোনো ব্যক্তি খুনসহ ডাকাতির জন্য দোষী হয় তাকে 396 ধারাতে বলা আছে। তাইলে 396 ধারায় ডাকাতির সময় যদি কোনো একজন ডাকাত খুন করে তাহলে সকলে খুনের জন্য কি দণ্ডিত হবে। ওকে, এবার আমরা দেখি যে 34 এবং 149 ধারা যথাক্রমে অভিন্ন অভিপ্রায় বা অভিন্ন উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু দেখি। আমরা কমন ইন্টেনশন কি জিনিস। কমন ইন্টেনশন হচ্ছে 34 ধারায় বলা হয়েছে দুই বা ততোধিক ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার কোনো অপরাধমূলক কাজ করে তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধের কাজের জন্য এমনভাবে দায়ী হবে যেন সেই কাজটি নিজে একা করছিল। দুই বা ততোধিক ব্যক্তি এই একই অভিপ্রায় অপরাধ করলে তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় ছিল বলে মনে করতে হবে। 34 ধারার কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি, বরং অপরাধ সংগঠনকারী সকলকে যৌথভাবে দায়ী করার জন্য এটি সাক্ষ্য আইনের নীতি মাত্র। তাইলে আমরা একটা উদাহরণ দেখি। করিম এবং খাদিজা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাকে, গণেশকে খুন করে। গণেশকে খুনের দায়ে করিম এবং খাদিজা যৌথভাবে 302/34 ধারায় বিচার করা যাবে। এবার আমরা একটু দেখি সাধারণ উদ্দেশ্য, কমন অবজেক্ট, অর্থাৎ বেআইনি সমাবেশের উদ্দেশ্যে সাধারণ উদ্দেশ্য নামে পরিচিত। দণ্ডবিধির আমরা 141 ধারায় 5টি উদ্দেশ্যকে বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য হিসাবে অভিহিত করা হয়েছে। 141 ধারা অনুসারে নিম্নলিখিত উদ্দেশ্য সমূহ সাধারণ উদ্দেশ্য হিসাবে গণ্য হবে। এক নম্বরে হলো কি, বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করা। কি করবে? বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীত করা। হ্যাঁ, তারপরে হচ্ছে হলো আইন বা আইনি প্রক্রিয়ায় বলবৎকরণে সরকারি এদেরকে বাধা দেওয়া। এরপরে হচ্ছে হলো ক্ষতি বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠনে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে কাজগুলো করা এবং সম্পত্তি বলপূর্বক দখল গ্রহণ করতে এবং অপরাধমূলক বল প্রয়োগ করে এমন কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না সেই কাজ করতে করতে বা বাধ্য তা না করতে বিরত থাকতে বাধ্য করা। এই যে দণ্ডবিধির 149 ধারার 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে 5টি সাধারণ উদ্দেশ্য মধ্যে যে কোনো একটি সংগঠন করলে তারা সকলে সমানভাবে দায়ী হবে। তাইলে যদি আমরা একটা উদাহরণ দিতে পারি, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট করিম রসুলপুর গ্রামের কবর থেকে লাশ উত্তোলন করতে গেলে 5 বা ততোধিক গ্রামবাসী উক্ত ম্যাজিস্ট্রেটকে আঘাত করে। এখানে 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশ সবই দণ্ডবিধির কত হবে? 143, 332 এবং 149 ধারায় দণ্ডিত
হবে। তাইলে আমরা 149 ধারা অর্থাৎ কমন অবজেক্ট মনে রাখার জন্য আমরা যে পাঁচটা বেআইনি সমাবেশের বিষয় আছে সেগুলো কি? সেগুলো হলো ভ বাবা দক্ষ। সেগুলো কি? এখানে ভীতি থাকবে, তারপরে হলো বাধা থাকবে, বাধ্য করবে কোনো একটা কাজ করতে, এবং কোনো কিছু দখল করবে, ক্ষতি করবে। আমি কি বুঝাইতে পেরেছি? বুঝছো? এখানে ভ বাবা দক্ষ, ভ বাবা মানে ভণ্ড বাবা দক্ষ। এই ভ বাবা দক্ষ দিয়ে পাঁচটা উপাদান মনে রাখবা: ভীতি, হ্যাঁ, বাধা, বাধ্য, তারপরে দখল, হেয় দিয়ে ক্ষতি, কোন একটা ক্ষতি সাধন করবে। ঠিক আছে? এই কাজগুলো হবে। এরপরে সাধারণ অভিপ্রায় বা সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্যগুলো আমরা দেখে, ধারাগত পার্থক্য আছে। সাধারণত অভিপ্রায় নীতিটি দণ্ডবিধি 34 ধারায় বর্ণনা করা হয়েছে, অন্যদিকে সাধারণ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে দণ্ডবিধির 1860-এর 149 ধারায়। এই হলো ধারাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য বুঝে গেছ যে সাধারণ অভিপ্রায় বলতে কোনো অপরাধ সংগঠনের পূর্বে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পূর্ব পরিকল্পনা। অবশ্যই এখানে পূর্ব পরিকল্পনাটা দেখো, পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী অপরাধটা সংগঠিত সংগঠন করাকে বোঝায়। পক্ষান্তরে সাধারণ উদ্দেশ্য হচ্ছে হলো এই যে 141 দ্বারা যে বেআইনি সমাবেশের জন্য নির্ধারিত সাধারণ উদ্দেশ্য সমূহকে বোঝায়। অর্থাৎ 149 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তি যদি 141 ধারায় বর্ণিত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো কার্য সংগঠন করে তখন তারা সমানভাবে দায়ী হবে। এটি হলো সংজ্ঞাগত। এবার হলো এটা হলো সংজ্ঞা, আর হলো সংখ্যাগত। কয়জন লোক লাগবে? হ্যাঁ, কতজন লোক লাগবে সেটা 34 ধারা অনুযায়ী সাধারণ অভিপ্রায় প্রয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বা ততোধিক সদস্য থাকতে হবে, আর 34 ধারা প্রয়োগ করে সর্বনিম্ন 2 জনকে দণ্ডিত করা যায়। আর 149 ধারা অনুযায়ী সাধারণ অভিপ্রায় প্রয়োগ করার ক্ষেত্রে সর্বনিম্ন 5 বা ততোধিক সদস্য থাকতে হবে, এবং 149 ধারা প্রয়োগকারী সর্বনিম্ন 5 জনকে দণ্ডিত করা যায়। এরপরে পূর্ব পরিকল্পনা বা সাধারণ উদ্দেশ্য। সাধারণ অভিপ্রায়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধটা সংগঠিত করা। তোমাকে আগে থেকে একটা প্ল্যান করতে হবে। এমনকি অপরাধ সংগঠনের সাধারণ অভিপ্রায় সম্পর্কে অপরাধীদের মধ্যে পূর্ব আলোচনা হয়ে থাকে, এবং সেই পূর্ব আলোচনা অনুযায়ী সাধারণ অভিপ্রায় বাস্তবায়নের অপরাধটি সংগঠিত হয়ে থাকে। পক্ষান্তরে সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে 141 ধারার 5টি সাধারণ উদ্দেশ্যের মধ্যে যে কোনো একটি উদ্দেশ্য হতে হবে, এবং বেআইনি সমাবেশের সদস্যদের মধ্যে পূর্ব আলোচনা থাকা অপরিহার্য নয়। এখানে আলোচনা করতে হবে এমন কোনো কথা নাই। বেআইনি সমাবেশের সদস্য হওয়া অর্থাৎ 34 ধারার অধীন সাধারণ অভিপ্রায় নীতি প্রয়োগ করার ক্ষেত্রে অভিযুক্তকে বেআইনি সমাবেশের সদস্য হওয়া আবশ্যক নয়। হ্যাঁ, এখানে 149 ধারার অধীন কোনো ব্যক্তিকে অভিযুক্ত করতে হলে অবশ্যই প্রমাণ করতে হবে যে এরা কি করছিল, অভিযুক্ত ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য ছিল এবং বেআইনি সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নে অপরাধটি সংঘটিত হয়েছে। অংশগ্রহণ বা উপস্থিতি। 34 ধারার অভিন্ন অভিপ্রায়ের নীতি প্রয়োগ করে অপরাধীদের যৌথভাবে দায়ী করার ক্ষেত্রে অপরাধ সংগঠনকালে অপরাধীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক, কিন্তু সক্রিয় উপস্থিতি লাগবে না, উপস্থিতি লাগে না। অর্থাৎ যা শুধু এরা প্ল্যান করে দাঁড়ায় থাকলেও হবে। আর 149 ধারার অধীন সাধারণ উদ্দেশ্য প্রয়োগ করার ক্ষেত্রে যৌথভাবে দায়ী করার ক্ষেত্রে অপরাধ সংগঠন কালে অপরাধীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক নয়, কিন্তু সক্রিয় এখানে উপস্থিত থাকতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। এরা উপস্থিত থাকলে হবে, আর এরা সক্রিয় উপস্থিত না থাকলেও চলবে আগে প্ল্যান করলে। অর্থাৎ গুলি করতে হবে না আর কি, উনি জাস্ট থাকলেই হবে। ওই যে আমরা কোনটা দেখছিলাম, বারেন্দ্র কুমার ঘোষ বনাম বনাম কি কিং এম্পায়ার কেন 34 দ্বারা, যদি আমি ভুল না করি নাকি, ঠিক আছে কিনা? ওকে। এরপরে এরপরে দণ্ড প্রদানের বিষয়টা, এটা দুজন ব্যক্তিকে দণ্ডিত করা যেতে পারে, আর এখানে সর্বনিম্ন 5 জন ব্যক্তিকে দণ্ডিত করা যেতে পারে। তারপরে 34 ধারার পরিধি বেশি আর 149 ধারার পরিধি কম। স্বতন্ত্র অপরাধ সাধারণ অভিপ্রায় দণ্ডবিধি 34 ধারা কোনো স্বতন্ত্র অপরাধ নয়, সাক্ষ্য আইনের এটি একটা নীতি মাত্র। অন্যদিকে 149 ধারার সাধারণ উদ্দেশ্য স্বতন্ত্র অপরাধ বলে বলা যেতে পারে, কারণ বেআইনি সমাবেশের সকল সদস্য বাস্তবায়নে অপরাধটি সংগঠন করে থাকে। ইংরেজি শব্দ কমন ইন্টেনশন বা কমন অবজেক্ট, এই বিষয়গুলো উদাহরণ দিয়ে দিবা, তাইলে হয়ে গেছে। তাহলে আমরা বুঝা গেছি। এরপরে এখান থেকে প্রশ্ন আসতে পারে অভিন্ন অভিপ্রায় বা অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ব্যতীত দণ্ডবিধি 34 দ্বারা কি ইয়ে করতে পারে? হ্যাঁ, এইটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এটা তো লিখতে পারিবা যে এখানে বলতে হয় যে একটা মামলায় বাংলাদেশ বনাম আবেদ আলী 36 ডিএলআর এডি 234 এই মামলা বলা হয়েছে যে 34 দ্বারা অধীন মূল ভিত্তি হলো অভিন্ন অভিপ্রায় অপরাধ সংগঠনে অভিযুক্ত ব্যক্তির অংশগ্রহণ। আর মেজর বজলুল হুদা বনাম রাষ্ট্র এই মামলায় বলা হয়েছে যে
34 ধারার অন্যতম বৈশিষ্ট্য হলো কার্য সংগঠনে অংশগ্রহণ করা, অর্থাৎ কিন্তু সকল ক্ষেত্রে শারীরিক উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণ অপরিহার্য না। হ্যাঁ, এই মামলায় সুলতান শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। যখন শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল তখন সুলতান শাহরিয়ার রেডিও স্টেশনে উপস্থিত ছিল। অভিযুক্ত সুলতান শাহরিয়ার পক্ষে দণ্ডবিধি 302/34 ধারায় দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হয়েছিল এই যুক্তিতে যে যেহেতু তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিল না, যেহেতু কোনো প্রকার প্রকাশ্য কাজের মাধ্যমে সে হত্যায় অংশগ্রহণ করে নাই। কিন্তু দণ্ডিত আসামির পক্ষে আরো দাবি করা হয়েছিল যে অন্যান্য অভিযুক্ত সাথে ব্যক্তির সাথে 34 ধারার অভিন্ন অভিপ্রায় নীতি প্রয়োগ করতে পূর্ব পরিকল্পনা অনুসারে ঘটনাস্থলে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে উপস্থিতি আবশ্যক প্রমাণ করতে হবে। তাহলে আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে অপরাধ সংগঠনের প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ তথা প্রকাশ্য কার্য প্রমাণ করতে হবে। অর্থাৎ 34 ধারা প্রয়োগ করতে হলে অভিন্ন অভিপ্রায় বা অংশগ্রহণ থাকতে হবে। তবে ঘটনাস্থলে উপস্থিত থেকে যে অপরাধ সংগঠনে অংশগ্রহণ করতে হবে এমন কোনো সত্য 34 ধারা আবশ্যিক না। আশা করি বুঝতে পেরেছ। আর আমরা আমরা এই ক্ষেত্রে তাইলে আমরা তুমি 34 ধারা বুঝো, 35 ধারাও বুঝো। এখানে অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায়ের কথাগুলো বলা আছে, এটা নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এখানে যদি উদাহরণটা আমরা দেখি যে গণেশের বাড়িতে চুরি করতে গিয়ে করিম, খাদিজা, সকিনা একই সময়ে দিতে হয়ে যদি করিম, খাদিজা, সকিনা একে অন্যের সাথে পরিকল্পনা ছাড়াই চুরি করতে এসেছিল, কিন্তু তাদের মধ্যে যেহেতু একই অভিপ্রায় ছিল তারা সকলেই 379+35 দ্বারা দণ্ডিত হবে, কারণ তাদের জ্ঞানও ছিল এবং অভিপ্রায়ও ছিল। এজন্য তারা যৌথভাবে এখানে হবে। আর 36-এ হলো যে পার্টলি অ্যাক্ট পার্টলি ওমিশন, এই কথাটাই বলা আছে হলো 36-এ। ওই যে আমরা এখানে পার্টলি অ্যাক্ট পার্টলি ওমিশন বলতে এক বন্ধুকে একটা জায়গায় আবদ্ধ করে রাখছে, এরপরে ওই বন্ধু তাকে মানে খাবার দাবার দেয় নাই, সে মারা গেছে, তাহলে দুজনে এখানে অপরাধী হবে, সেটা 36। আর 37-এ বলতেছে হলো কোঅপারেশন, অর্থাৎ যৌথভাবে যদি কোনো কাজ করা হয় তখন সেটা কি হবে, যেমন আমরা 16 প্রয়োজন 20 প্রয়োগের বিষয়টা দেখতে পারি, তখন তারা সবাই সমভাবে অপরাধী হবে। নাকি আর বিস্তারিত বলার দরকার আছে কিনা? এগুলো তো পারো, পারো না? হ্যাঁ, 38-এ বলতেছে যে হলো এখানে তোমার যখন মনে করো যে ভিন্ন ভিন্ন অপরাধে একজন দোষী সাব্যস্ত হয়ে যেতে পারে, অর্থাৎ তোমার এক্স গার্লফ্রেন্ড, হ্যাঁ, সকিনা, এখন সে কি করছে, এই সকিনা এখন কুদ্দুসের সাথে প্রেম করা শুরু করছে। হ্যাঁ, প্রেম করা শুরু করার পরে তুমি তো খুব জ্বলতাছ, পরে কুদ্দুস এবং সকিনার মাঝে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, ওই সুযোগটা তুমি কাজে লাগিয়ে ওনাদের মাঝে একটা উস্কানি দিয়ে তুমি একটা ধারালো অস্ত্র তাদের হাতে তুলে দিলা কুদ্দুসের কাছে। এই যে তুমি যে অপরাধটা করলা, তুমি দণ্ডবিধির 302 ধারায় অপরাধ করেছ। আর যে কুদ্দুস আকস্মিক উত্তেজনার মাধ্যমে সকিনাকে এখানে মার্ডার করছে, তাইলে সেই হবে হইলো 304 ধারায় নিন্দনীয় নরহত্যা অর্থাৎ কালফাবল হোমিসাইডের উনি অভিযুক্ত হয়েছে। তাইলে এটা অপরাধজনক কাজে জড়িত ব্যক্তিগণ যদি ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হইতে পারে, সেটা 38 ধারাতে বলা আছে। আশা করছি বিষয়টা বুঝিতে পেরিয়াছ। এখন আমরা কিছু প্রবলেমেটিক বিষয় দেখি। দেখো এখানে করিম, খাদিজা এর বরাবর, করিম, খাদিজা এর বরাবর বিভিন্ন সময়ে স্বল্প মাত্রা বিষ প্রয়োগে, হ্যাঁ, জায়েদকে হত্যার জন্য একমত হয়ে জায়েদকে হত্যা করার অভিপ্রায়ে করিম এবং খাদিজা মোতাব বিষ প্রয়োগ করে, এরূপে কয়েকবার বিষ প্রয়োগ করার ফলে জায়েদের মৃত্যু হয়। তাহলে বুঝে গেছো এখানে 37 ধারার গল্প, কোঅপারেশন। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা, এগুলা নিয়ে আমরা আর আচ্ছা উদাহরণগুলো কি দেখবো? আরো কিছু উদাহরণ আছে, দেখো যে 20 তো গেল। এরপরে আমরা দেখি করিম এই মর্মে এজাহার দায়ের করা যে 60 জন ব্যক্তি, করিম এই মর্মে এজাহার দায়ের করেন যে 60 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমির ধান কাটা শুরু করেন। কয়জন ব্যক্তি? 60 জন ব্যক্তি জমির ধান কাটা শুরু করেন। এখানে করিম উক্ত কাজে বাধা দিলে খাদিজা ও অন্যান্য আরো 10 জন অস্ত্র সহ, হ্যাঁ, করিমকে আক্রমণ করে। এখানে সকল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 143, 147, 148 ধারায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে প্রথম 7 ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক। আদালত সকলকে দোষী সাব্যস্ত করে পূর্বোক্ত ধারাসমূহে সাজা প্রদান করেন। এই সাজার বৈধতা নিরূপণ করো। কি কি বলবা বলো, উত্তর আছে কিনা?
মানে বলতেছে যে করিম এই মর্মে এজাহার দায়ের করেছে, মানে ওনারা একটা এজাহার করছে যে আহ, আহ, যে 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠনে তার জমির ধান কাটা শুরু করছে, এবং করিম উক্ত কাজে বাধা দিলে খাদিজা সহ আরো অন্যান্য 10 জন অস্ত্র সহ, হ্যাঁ, করিমকে আক্রমণ করে। এখন সকল অভিযুক্তের বিরুদ্ধে উনি 143, 147, 148 যারা অভিযোগ গঠন করে, 143ও দিছে উনি, 147ও দিছে, 148ও দিছে, দাঙ্গা টাঙ্গা সব দিয়ে দিছে। এখন এটা কি, এই যে দিল, এই যে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে প্রথম 7 ব্যক্তি, কথা বুঝিও, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে প্রথম সাত ব্যক্তি অন্য অন্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক, তাইলে তো ওনারা বাদ যাবে না। তাইলে আদালত সকলকে দোষী সাব্যস্ত করে এই সাজাগুলো দিয়েছে, এটার সাজার বৈধতা নিরূপণ করুন, তুমি কি করবা এখানে? তাইলে আইনগত পর্যালোচনা আলোচ্য অংশে সকলকে দোষী সাব্যস্ত করে যে 143, 148, 148 দ্বারা সাজা প্রদান করা বৈধ নয়, কারণ দণ্ডবিধি 1860, 143 দ্বারা অবৈধ সমাবেশ, 147 দ্বারা দাঙ্গা, 148-এ মারাত্মক অস্ত্র, মনে আসেনি? 141-এ, 141-এ বেআইনি সমাবেশ, 142-এ বেআইনি সমাবেশের সদস্য, 143-এ বেআইনি সমাবেশের শাস্তি, কেন? 144-এ শাস্তি হলো 6 মাস, 144-এ হলো যদি ওখানে যদি অস্ত্র নিয়ে, তাহলে কত, 2 বছর। এরপর 146-এ দাঙ্গা, 147-এ দাঙ্গা শাস্তি, দাঙ্গা শাস্তি কিন্তু 2 বছর। এরপরে 148-এ যদি মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গায় যদি কেউ হাজির হয় 3 বছর। এই হলো কথাবার্তা। এখন 147 ধারার মধ্যে 143 ধারার উপাদান থাকায় 147 ধারা উল্লেখ করে 143 ধারা উল্লেখের প্রয়োজন নাই। আবার 148 ধারার মধ্যে 147 থাকায়, তাহলে 148 ধারা চার্জ গঠন করলে 147 ধারা উল্লেখ করার প্রয়োজন নাই। তাহলে আলোচ্য ক্ষেত্রে সবাইকে সমানভাবে দায়ী করার জন্য 148, 149 দ্বারা চার্জ গঠন করতে হবে, কারণ বেআইনি সমাবেশের সকল সদস্য যৌথভাবে 149 দ্বারা অপরাধ করেছে। তাহলে 141, 48/149 দিয়ে সবাইকে অ্যাডজাস্ট করে দিবা, এই এত দ্বারা লেখনের দরকার নাই, 143 লেখনের দরকার নাই, বেআইনি সমাবেশের শাস্তি দেওয়ার দরকার নাই, আবার দাঙ্গা শাস্তিও দেওয়ার দরকার নাই। এখানে মারাত্মক অস্ত্র নিয়ে উনি দাঙ্গা করছে, বেআইনি সমাবেশ করছে, এই জন্য 148 দিয়ে তাদেরকে জড়াই দিলে হবে। এই হলো কথাবার্তা, আশা করছি বুঝতে পেরেছো। তাইলে আমরা মোটামুটি বেআইনি সমাবেশ দাঙ্গাও পড়ে ফেললাম, এই সুযোগে আমরা পড়ে ফেললাম 34 থেকে 38 পর্যন্ত, মোটামুটি আমাদের অনেকগুলো ধারা আমাদের পড়া হয়ে গেছে। এরপরে আমরা দেখো এক্স এবং ওয়াই কে প্রহার করে, হ্যাঁ, এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে, এবং জেড একজন দর্শক হয়ে ওয়াই এর ক্রোধের সুবিধা গ্রহণ করার জন্য তার হাতে একটা, ওই যে এস কে একটা হত্যা করার অভিপ্রায়ে ওয়াই এর হাতে একটা ছুরি তুলে দিয়ে ছুরিটি এক্স ওয়াই কে হত্যা করে। এটা আমরা একটু আগে যেটা বলেছি 38 ধারার গল্প, ওই যে আমরা আহ, একটু আগে যেটা বললাম, কুদ্দুস সকিনের গল্প, যেটা এটাই 38 ধারার, অর্থাৎ একজন আরেকজনকে সহযোগিতা করলে উত্তেজনার বশত ওই কাজটা যদি উনি সুযোগটা কাজে লাগায় আগে থেকে পূর্ব শত্রুতার বশবর্তী হয়ে, তাহলে ওইটা ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। তাইলে আমরা মোটামুটি একটা প্রশ্ন দেখে গেলাম। এখন আমরা দেখার চেষ্টা করি যে অ্যাবেটমেন্টের দিকে আমরা একটু চলে যাই, আমরা একটু অ্যাবেটমেন্টের দিকে যাই, কেমন? খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, জায়গাটা ক্রিটিক্যাল। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন, আর ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। যদি টেনে টেনে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে কিচ্ছুই বুঝতে পারবেন না, সব বিটা যাবে। হ্যাঁ, 2 মিনিট লস করছেন সেটা ওকে, তার দরুন আপনারা না দেখাটাই শ্রেয়, ঠিক আছে, যারা স্কিপ করবেন। আচ্ছা, আমরা একটু দেখি অ্যাবেটমেন্টের বিষয়টা, আমরা একটু দেখি অপরাধের সহায়তা করা, প্ররোচনা দেওয়া, এই বিষয়গুলো বলতে আসলে কি বুঝায়। তাইলে অ্যাবেটমেন্ট বলতে বুঝাইতেছে, নিশ্চয় আপনি দূর থেকে ব্যাট করতেছেন নাকি? অ্যাবেটমেন্ট মানে কি, আর দূর থেকে ব্যাট করা মানে আপনি কাছাকাছি না করে আপনি আপনি ওই যে মাঠের মধ্যে না আসে দূর থেকে ব্যাট করাকে বুঝাইতেছে আর কি অ্যাবেটমেন্ট। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনের প্ররোচনা বা সহায়তা করে তবে উক্ত ব্যক্তি প্ররোচনা করেছে বলে গণ্য হবে। অপরাধী এবং অপরাধ সংগঠন করতে সাহায্যকারী আইনের চোখে সমানভাবে দোষী। এটা আমরা দণ্ডবিধি 1860-এর ধারা 160 থেকে 120 পর্যন্ত অপরাধের প্ররোচনা বা অপসহায়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে লোক অপরাধ সংগঠন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সাহায্যকারী বা প্ররোচক বা অপসহায়তাকারী অ্যাবেটর হিসাবে গণ্য হবে।
ঠিক আছে, তাহলে দণ্ডবিধি 107 অনুযায়ী কোনো অপরাধ সংগঠনের আগে অপরাধটি সংগঠনের তিন ভাবে প্ররোচনা বা অপরাধে অপসহায়তা করা হয়, সেটা হলো পরচিত করে। হ্যাঁ, এক নম্বরে হলো পরচিত করে। পরচিত করাকে ইংরেজিতে বলা হয় ইনস্টিগেট করা। হ্যাঁ, তারপরে ষড়যন্ত্রে অংশগ্রহণ করে অ্যাবেটমেন্ট। অর্থাৎ আমরা এখানে বলতে পারি হলো ওই যে ক্রিমিনাল কনস্পাইরেসি, যেটা কনস্পাইরেসি বলতে পারি, এবং কোনো কাজ করে বা কোনো কাজ করা থেকে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করা, ইন্টেনশনালি এইড যাকে বলা হয়। হ্যাঁ, তাইলে আমরা এটা মনে রাখতে পারি SCI। হ্যাঁ, এডি হলো এইড করা, কনস্পাইরেসি করা, ইনস্টিগেট করা। এই তিনটি জিনিস করলেই আমরা এখানে প্ররোচনা বা অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্ট করেছে বলে গণ্য হবে। তাহলে এই যে আমরা এখন যদি 108 ধারা দেখি, যিনি এই কাজগুলো করবেন তিনি হচ্ছেন কি অ্যাবেটর বলে। যিনি এই কাজগুলো করবেন, এই তিনটা উপাদানের এই কাজগুলো করবেন, তিনি অ্যাবেটর হবেন। আর আমরা 108 ধারা যদি দেখি, এখানে কিছু ব্যাখ্যা আছে। অর্থাৎ আহ, যে অপরাধ, এখানে কিছু নীতি আছে যে যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে সেই অপরাধটি সংগঠিত হোক বা না হোক, প্রমাণিত হলে পরোচক দুষ্কর্মের শাস্তি পাবে। এমনকি যে ব্যক্তি অপরাধটি করতে প্ররোচিত করেছে এবং সে আহ, যদি উক্ত কাজ করতে অস্বীকার করে, তাও প্ররোচনা বা জন্য দোষী সাব্যস্ত হবে। এবং যে ব্যক্তি অপরাধটি করতে প্ররোচিত করেছে সে অপরাধ করতে যোগ্য কিনা বা তার অপরাধ করার একান্ত অভিপ্রায় জ্ঞান ছিল কিনা, তা দুষ্কর্মের সহায়তাকারীকে দোষী করতে বিবেচ্য বিষয় না। অর্থাৎ অপরাধে প্ররোচনা অপরাধমূলক গণ্য হবে। এখানে সহায়তাকারীকে, যে যার সাথে সহায়তা করছে, ওনাকে চিনারও দরকার নাই, না চিনলেও ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, দুজনের মাঝে যদি কোনো অপরিচিত থাকলেও হবে। অর্থাৎ অপসহায়তাকারীকে আরেকজনকে সহায়তা দিলেও সেটাও অপসহায়তাকারী হিসেবে দায়ী হবে। এই যে বিষয়গুলো আছে এখানে, মোটামুটি 5টি ব্যাখ্যা আছে। মানে অর্থাৎ যে কাজগুলো করতে আমরা যদি দেখি, যেমন আহ, আহ, এখানে দুষ্কর্মের সাহায্যকারী যে কাজ করতে বাধ্য নন, তাহলে এই 1 নম্বর ব্যাখ্যাতে বলতেছে এটা। এরপরে হলো 2 নম্বর ব্যাখ্যাতে বলতেছে প্ররোচনা দিলেই হবে। এই ক্ষেত্রে কি করা লাগবে না, আপনার কাজটা সংগঠিত হওয়ার লাগবে না। এবং অপরাধ করতে যে আইনগত অযোগ্য তারা দিয়ে কোনো কাজ করাইলেও সে অপসহায়তাকারী হিসেবে গণ্য হবে এবং সহায়তাকারীকে সহায়তা দিলেই হবে। এবং লাস্টে বলতেছে যে ষড়যন্ত্রের ফলে দুষ্কর্ম সম্পূর্ণ হয়, সেই ষড়যন্ত্র এক ব্যক্তির কাজের সাথে অন্য ব্যক্তির পরিচিত নাও হতে পারে, তাহলেও তারা সকলে দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য হবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখার চেষ্টা করি 109 এবং আমরা 114 একসাথে দেখার আমরা চেষ্টা করব। এখানে 109 বলতেছে কি, যে প্ররোচনার ফলে যদি অপরাধটি সংগঠিত হলে শাস্তি কিভাবে নির্ধারিত করতে হবে তা 109 ধারায় উল্লেখ করা হয়েছে। যখন প্ররোচনার ফলে অপরাধটি সংগঠিত হলে শাস্তি কিভাবে নির্ধারণ করতে হবে সেটাই বলা আছে। তাইলে আইনের সাধারণ নীতি হলো প্ররোচনাকারী বা কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে, কিন্তু কোনো অপরাধের সহায়তা করার জন্য যদি শাস্তি নির্ধারিত থাকলে অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তিতে দণ্ডিত হবে। তাইলে আমরা করিম খাদিজা নামক একটা উন্মাদ ব্যক্তিকে বিষ পান করে আত্মহত্যার প্ররোচনা দেয়। উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, শিশু উন্মাদ ব্যক্তির আত্মহত্যা সহায়তার জন্য দণ্ডবিধির কত ধারায় এই শাস্তির বিধান বলা হয়েছে একটু বলেন তো দেখি। অপরাধের সহায়তার জন্য, যে অপরাধের সহায়তা দিয়ে একটা লোককে দণ্ডিত করছে বা তাকে হত্যা করছে, এই এই শাস্তিটা দণ্ডবিধির কোথায় আছে স্পেশালি? আত্মহত্যা সহায়তা করা 305। নাইস, একদম যথার্থ এই উত্তরটা। ঠিক আছে, এই 305-এই বলা আছে যে আবার 306-এ কি বলা আছে? তাও 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 অপরাধে সহায়তা করা। তবে এখানে কোনো ও যে শিশু বা উন্মাদ না, শিশু বা উন্মাদ এই বিষয়গুলো আসবে না। এমনিতেই বেসিক্যালি কাউকে অপরাধে সহায়তা করলে সেই বিষয়টা চলে আসবে নাকি। মানে কোনো ব্যক্তি আত্মহত্যা মানে আত্মহত্যা যদি কাউকে সহায়তা করে, এখানে শিশু উন্মাদ এই বিষয়গুলো আসবে না আর কি। আর 305-এ হলো ওই যে কি বলবে, শিশু উন্মাদকে যদি, উজানকে আমরা যেটাকে বলি উন্মাদ, নাবালক, জড়বুদ্ধি, এদেরকে যদি
বা 18 বছরের কম বয়স্ক কোনো শিশু বা উন্মাদকে যদি আত্মহত্যা সহায়তা করে, তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। আর 306-এ যদি কোনো ব্যক্তি এমনি আত্মহত্যা, কাউকে নর্মাল কোনো ব্যক্তিকে আত্মহত্যা সহায়তা করে, তার শাস্তি হলো 10 বছর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। এই দুইটা ধারা এখানে রয়েছে। আশা করছি বিষয়টা বোঝা গেছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। এই হলো কথাবার্তা। অর্থাৎ এখানে করিম খাদিজা কে বিষ প্রয়োগ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ওই ষড়যন্ত্র অনুযায়ী বিষ প্রয়োগের জন্য মানে অন্য আরেকজনকে অর্থ দেয়, মানে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো এখানে সেম। তারা 302 এরা অপরাধ করলে এরাও সেম অপরাধে দণ্ডিত হবে। অর্থাৎ ব্যাখ্যা নাম্বার 5টা এখানে বলা হয়েছে যে একজনকে আরেকজন করলো সেটা সেম ভাবে অপরাধী হবে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর চার একটা বিষয় আছে, আমরা 114টা পড়ে ফেলি। 114টা আমরা পড়ে ফেলি যে এখানে বলতেছে অপরাধ সংগঠনকালে অপসহায়তাকারী যদি উপস্থিত থাকে। একটা অপরাধ সংগঠনকালে যদি যে সহায়তা করছে উনি যদি দূরে না থেকে যদি উনি উপস্থিত থাকে, তাহলে অপরাধ সংগঠনের সময় অপসহায়তাকারী উপস্থিত থাকলে সে এমন কার্য করেছে বলে গণ্য হবে। যেমন ধর্ষণকারীদের সহায়তা করার জন্য ধর্ষণকালীন সময়ে যিনি ছুরি সহ গার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন তাকে দণ্ডবিধি 376 ধারা এবং 114 ধারা অনুযায়ী দণ্ডিত করা যাবে। অর্থাৎ উনি উনি কি করবে, উপস্থিত থাকলে এমন কার্য করেছে বলে গণ্য হবে। এই হলো 114 গল্প হচ্ছে হলো এটা। এখন আমরা দেখার চেষ্টা করি 110 এবং 112 আমরা একসাথে পড়ার চেষ্টা করি, এটা গুরুত্বপূর্ণ। 110-এ কি বলতেছে? 110-এ বলতেছে অভিন্ন তোমার অভিপ্রায় ভিন্ন, অভিপ্রায় আমার ভিন্ন, ইন্টেনশনটা ভিন্ন অন্য কোনো অভিপ্রায়ে অপরাধ সংগঠনের ক্ষেত্রে। অভিন্ন মানে অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায়ে অপরাধ সংগঠনের ক্ষেত্রে। আমরা যদি এখানে উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে। যেমন আমি বললাম যে তুমি গণেশকে একটা থাপ্পড় দিতে বললাম। এখন সেই থাপ্পড় দিতে গিয়ে যদি সে মারাত্মক ভাবে জখম করে ফেলে, তাইলে এখানে যে সহায়তাকারী উনিও দণ্ডিত হবে। উনি বলার সুযোগ নাই, আমি তো তাকে শুধু থাপ্পড় দিতে বলেছি, এই ক্ষেত্রে সে তো মারাত্মক ভাবে জখম করে ফেলছে, আমি তো সেটা বলি নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। অপসহায়তাকারী এখানে সেম ভাবে হবে। তাইলে আমরা দেখি যে অভিপ্রায় ভিন্ন বা অন্য কোনো অভিপ্রায় অপরাধ সংগঠনের ক্ষেত্রে 110 ধারা অনুযায়ী যদি পরিচিত ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায় অপরাধজনক কার্য করে, সেক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের অপরাধের শাস্তি সহায়তাকারী শাস্তি হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এখন 112তে কি বলতেছে? আমি তাকে বললাম যে কোনো একটা বস্তু নিয়ে আসার জন্য, আমি তাকে কি বললাম, কোনো একটা বস্তু নিয়ে আসার জন্য। এখন সে কি করছে, এই যে বস্তু নিয়ে আসতে গিয়ে, অর্থাৎ আমি তারে বললাম যে যে তুমি গণেশের বাসা থেকে জোর করে কিছু বস্তু নিয়ে আসো। এখন নিয়ে আসতে গিয়ে উনি তো আর এমনি এমনি ছেড়ে দিবে না, ওই যে বস্তু নিয়ে আসার সময় মারাত্মক ভাবে উনি ওনাকে জখম করছে। কিন্তু আমি তো তাকে জখম করতে বলে নাই, আমি তাকে বলেছি যে তার বাসা থেকে এই জিনিসটা নিয়ে আসো। এখন নিয়ে আসতে গেলে কি উনি ছেড়ে দিবে? উনি এখানে তার নিজে চেষ্টা করবে না, উনি তো এটা দিতে চাইবে না। এই যে উনি যে জোর করে নিয়ে এসে ওনাকে আঘাত করলো, এই আঘাতের জন্য, তাইলে যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটার সাথে ভিন্ন কোনো অপরাধ সংঘটিত হলে তাহলে কি হবে, ওনারা একইভাবে, অর্থাৎ যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছিল সেই কাজটি সম্পাদিত হলে এবং সে অপরাধ সম্পূর্ণ করতে গিয়ে যদি আরেকটি অপরাধ সম্পূর্ণ করা হলে প্ররোচনাকারী উভয় অপরাধের জন্য কি হবে, শাস্তি পাবে। এখানে এই বিষয়টা বুঝতে হবে। এটা হলো 112-এর গল্প, দুটোই মিল আছে, 110 এবং 112 একসাথে পড়বা। এরপরে হলো আমরা 111 দেখি। 111-তে বলতেছে অপসহায়িত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারীর দায়। অর্থাৎ অপসহায়িত কাজ হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে আমি তাকে বলছি একটা কাজ করার জন্য, উনি ভিন্ন একটা কাজ করছে, তখন কি হবে, যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজটি অনুষ্ঠিত না হয়ে যদি অন্য কোনো কাজ অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে উক্ত কাজে সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে। তবে সে কাজের
জন্য সহায়তা করছিল সে কাজের জন্য নয়, তবে তাইলে কি বলতেছি, যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে উক্ত কাজে সহায়তাকারী অনুষ্ঠিত কার্যের জন্য শাস্তি পাবে, তবে সে যে কাজের জন্য সহায়তা করছিল সে কাজের জন্য নয়, তবে শর্ত হলো অনুষ্ঠিত কাজটি প্ররোচনা বা সহায়তার সম্ভাব্য ফল ছিল। এখানে এই জিনিসটা বুঝতে হবে, এখানে সম্ভাব্য ফল ছিল কিনা, এই সহায়তাকারী প্ররোচনা অনুসরণ করতে গিয়ে সম্ভাব্য কাজটি অনুষ্ঠিত হয়েছে কিনা। সম্ভাব্য যদি হয় তাইলে সহায়তাকারী শাস্তি পাবে, না হলে হবে না। যেমন যেমন যদি আমরা যদি বলি যে কাউকে ঘর পোড়ানোর জন্য যদি কাউকে পরাজিত করে, এমন সে যদি ঘরে আগুন লাগায় এবং পরে যদি সে চুরি করে, আসলে চুরি আর ঘরে আগুন লাগানোটা ভিন্ন একটা সম্ভাব্য ফল, এটার জন্য এটা হইতে পারে না। হ্যাঁ, আম গাছে কখনো কাঁঠাল ধরতে পারে না, পারে? ওরা, হ্যালো, না। আম গাছে কখনো কাঁঠাল ধরার সম্ভাবনা আছে? নাই। না। তবে এইরকম যদি সম্ভাব্য ফল না হয় তাহলে সে ওই কাজের জন্য অপসহায়তাকারী দোষী হবে না, যদি এটার সম্ভাব্য ফল হয়। অর্থাৎ আমি তাকে বলেছি যে আহ, কি করছি, খাবারে বিষ মিশানোর জন্য পরিচিত করছি, এখন ওই বিষটা খেয়ে যদি অন্য একটা লোক মারা যায়, এ ভাই বিষ খাইলে লোক মারা যাবে, এটা তো সম্ভাব্য ফল নাকি? ঠিক। ওটার জন্য শাস্তি পাবে, এটাই বলা আছে 111-তে। দুইটা জিনিস আছে, 111-তে ভিন্ন কাজের জন্য হতে পারে আর অথবা সম্ভাব্য ফল হইতে পারে। আমরা 113 দেখি, সম্ভাব্য ফল সম্পর্কে সে যদি পূর্ব থেকে অবগত থাকে, তার নলেজ যদি থাকে, এই কথাটাই হলো 113-তে। দেখো কি বলতেছে, 113-তে বলতেছে যে প্ররোচনার ফলে যদি ভিন্ন কাজ সংঘটিত হলে এবং উক্ত কাজের ফলাফল সম্পর্কে প্ররোচনা দানকারী যদি সে অবগত থাকে, তাহলে সে একই দায়ে অভিযুক্ত হবে। যেমন আমি গণেশকে গুরুতর জখম করার জন্য কাকে, করিম এবং খাদিজাকে পরাজিত করে, খাদিজাকে বলছে, এবং খাদিজা উক্ত পরাচনার ফলে গণেশকে গুরুতর জখম করে, যার ফলে গণেশ মারা যায়। এই ক্ষেত্রে আসলে করিম খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে, কারণ করিম জানতো যে পরাজিত গুরুতর জখমের ফলে কাজটি মৃত্যু ঘটতে পারে, সে জানে, অলরেডি সে নলেজ আছে। তাইলে সেটি হলো 113। তাহলে আশা করছি 110, তারে থাপ্পড় মারতে বলছি, সে মারাত্মকভাবে জখম করে ফেলছে, একসাথে অপরাধ অর্থাৎ অপসহায়তাকারী দোষী হবে। 112-তে বলেছি যে একটা বস্তু নিয়ে আসার জন্য উনি কি করছে, ওই বস্তুটা নিয়ে আসতে গিয়ে ওনাকে মারছে, সেম অপসহায়তাকারী অপরাধ। এরপরে 111-তে কি বলতেছে, 111-তে বলতেছে একটা সম্ভাব্য ফল ছিল কিনা সেটা দেখতে হবে, যদি সম্ভাব্য ফল হয় তাইলে উনি দোষী হবে, অপসহায়তাকারী না হলে দোষী হবে না। সেটা আমরা দেখেছি। 113-তে বলতেছি যে যদি সম্ভাব্য ফল সম্পর্কে সে অবগতিতে থাকে, নলেজ থাকে, তাইলে নিশ্চয়ই সেও সমান অপরাধী, অপসহায়তাকারী সমানভাবে দোষী সাব্যস্ত হবে। তাইলে আমরা 110 থেকে 113 বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এর আগে আমরা 109 এবং 114 দেখেছি। 109-এ বলেছি যদি অপসহায়তাকারীর শাস্তি যদি না থাকে কোথাও, তাহলে সেম শাস্তি পাবে, আর যদি শাস্তি থাকে সেটাই পাবে। আর 114-তে বলতেছি যদি উনি উপস্থিত থাকলে অপসহায়তাকারী, তাইলে উনি 114-তে তাকে অ্যাডজাস্ট করা যাবে, অর্থাৎ কাজটি উনি স্বয়ং নিজে করেছে বলে গণ্য হবে, এই টাইপের কথাবার্তা। এখন আমরা দেখার চেষ্টা করব 115 এবং 116 একসাথে পড়ার চেষ্টা করব। 115-তে বলতেছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন, 115-তে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে সহায়তা করলে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন। তাহলে যদি অপরাধটি অনুষ্ঠিত অপরাধটি অপরাধটি যদি সংগঠিত না হলে, এই যে মৃত্যুদণ্ড যাবজ্জীবনের যে একটা আমরা অপরাধে সহায়তা করছি, এটা যদি অনুষ্ঠিত না হয় তাহলেও 7 বছর মাইন্ডেড। আর যদি এখানে যদি অপরাধটি যদি আঘাত হয়, অপরাধটি হয়েছে কিন্তু এখানে আঘাত হয়েছে, পুরোপুরি মৃত্যুদণ্ড হয় না, যাবজ্জীবন বা কোনো একটা এরকম সিভিয়ার যায় না, বাট আঘাত হয়েছে, তাহলে 14 বছর। এটা হলো 115-র গল্প। আর 116-তে হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন ছাড়া বাকি যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের যদি আমরা অপরাধের সহায়তা করি, সেক্ষেত্রে যদি সাধারণ ব্যক্তি হইলে শাস্তি হলো 4/1, আর যদি সরকারি কর্মচারী হইলে তাহলে হলো হাফ, যদি অপরাধটি সংগঠিত না হয়। বুঝতে হবে যে অপরাধটি সংগঠিত না হয়, ঠিক আছে? অপরাধটি যদি সংগঠিত না হয় এবং এমন পড়াশোনার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে না থাকলে, তাহলে অপরাধের
প্ররোচনা দানকারী যদি সাধারণ ব্যক্তি হয় তাহলে উনি 4/1 শাস্তি পাবে, আর যদি উনি সরকারি কর্মকর্তা হয় উনি হাফ পাবে, অর্ধেক পাবে। এই হলো 115 এবং 16। মৃত্যুদণ্ড যাবজ্জীবন 7 এবং 14, এটা অপরাধটি অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে, আর আঘাত হইলে 14। আর কারাদণ্ড যদি অপরাধের সহায়তার ক্ষেত্রে যদি অপরাধটি অনুষ্ঠিত না হয়, নর্মাল ব্যক্তি হলে 4 বছর, আর যদি সেখানে যদি সরকারি কর্মচারী হলে হাফ, বেশি। এরপরে আমরা পড়ার চেষ্টা করব হলো 118 সাথে আমরা 120 দেখার চেষ্টা করি। 118 হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের অনুষ্ঠানে ষড়যন্ত্র গোপন করা। মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানে ষড়যন্ত্র যদি কেউ গোপন করে তাহলে 118তে সে দণ্ডিত হবে। এক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানে ষড়যন্ত্র ইচ্ছাকৃতভাবে গোপন করে সে ব্যক্তি উক্ত অপরাধ অনুষ্ঠিত হলে, যদি অপরাধটা যদি অনুষ্ঠিত হয় তাহলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। আর অপরাধটি যদি অনুষ্ঠিত না হয়, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের যেটা উনি গোপন করছে, তাহলে উনি 3 বছর পাবে। এরপরে 120-এ বলতেছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন ছাড়া বাকি যে অপরাধ, কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের অনুষ্ঠানে ষড়যন্ত্র করলে, তাহলে অপরাধটি অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে, যদি অপরাধটি অনুষ্ঠিত হয় তাহলে 4/1, আর যদি অপরাধটি অনুষ্ঠিত না হয় তাহলে 8/1। এরপরে হলো 119-এ বলতেছে যদি এখানে যদি সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ অনুষ্ঠানে ষড়যন্ত্র গোপন করে তাহলে কি হবে। অপরাধটি অনুষ্ঠিত হলে উনি ওই সর্বোচ্চ কারাদণ্ডের অর্ধেক পাবে। আর যদি সেটা যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধে যদি ষড়যন্ত্র যদি উনি গোপন করে সরকারি কর্মচারী, তাহলে উনি 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। আর যদি অপরাধটি অনুষ্ঠিত না হয় মৃত্যুদণ্ড যাবজ্জীবনের বিষয়টা, তাহলে উনি এক্ষেত্রে হলো কি পাবে, 4/1 পাবে। অপরাধটি যদি অনুষ্ঠিত না হয় তাহলে উনি 4/1 পাবে। অর্থাৎ এটা তো হলো নর্মালি যে সরকারি কর্মচারী যদি কোনো অপরাধ ষড়যন্ত্র গোপন করে। আশা করছি গল্প শেষ। 119 আর 117 ওই যে 10 বছর যদি ব্যক্তি অপরাধের অনুষ্ঠানে সহায়তা করলে এই বিষয়গুলো আসবে, এগুলো লেস ইম্পর্টেন্ট। আশা করছি অ্যাবেটমেন্ট নিয়ে এটা কিছু না কিছু লিখতে সম্ভব হবে, আশা করছি। ঠিক আছে, অ্যাবেটমেন্ট নিয়ে আর কোনো কথাবার্তা আছে কিনা?